দিনভর নজরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া এবং কোথায় কেমন ফলাফল রয়েছে প্রত্যেকটি আপডেট আমাদের প্রতিনিধি তুলে ধরছে। এবং এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো কৈলাসহর, এবং আপনাদের একটু আপডেটটা দিয়ে রাখি যে গৌরনগর আরটি ব্লকের অন্তর্গত 13টি পঞ্চায়েত সমিতির মধ্যে 3টি আসনের গণনা প্রায় শেষে, এবং সেখানে 3টি আসনে এবার জয়ী হয়েছে ইন্ডিয়া জোটের দখলে এবার এসেছে 3টি আসন। এবং আবারও জানিয়ে রাখছি গৌরনগর আরটি ব্লকের অন্তর্গত 13টি পঞ্চায়েত সমিতির মধ্যে এবার 3টি আসনের গণনা শেষে 3টিতেই ইন্ডিয়া জোটের দখলে, যদিও 2টি পঞ্চায়েত সমিতির কংগ্রেস এবং একই সঙ্গে একটি সিপিএম এর দখলে, এতটুকু আমাদের খবর রয়েছে। তবে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অয়ন, আমাদের সাথে রয়েছে কৈলাসহর থেকে। অয়ন, কি আপডেট পাচ্ছ তুমি, একটু তুলে ধরো। দেখো, আজ গৌরনগর ব্লকের গণনা প্রক্রিয়া সকাল 8টা থেকে শুরু হয়েছিল স্থানীয় বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলে, এবং গণনার প্রথম থেকেই কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে ছিল। প্রথম যে 7টি গ্রাম পঞ্চায়েতের গণনা প্রক্রিয়া শুরু হয়েছিল সকাল 8টা থেকে, এই 7টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন, এবং বলা যায় এই 7টি পঞ্চায়েত, প্রথম রাউন্ডের 7টি পঞ্চায়েতে কিন্তু ইন্ডিয়া জোটের দখলে গেছে। পরবর্তী সময় এই 7টি পঞ্চায়েতের অধীন 3টি পঞ্চায়েত সমিতির আসন ছিল, সেই পঞ্চায়েত সমিতির গণনা প্রক্রিয়া শুরু হয়, এবং বলা যায় যে প্রত্যাশিতভাবে এই 7টি গ্রাম পঞ্চায়েতের অধীনে যে 3টি পঞ্চায়েত সমিতির আসন ছিল, সেই 3টি পঞ্চায়েত সমিতির আসনও কিন্তু ইন্ডিয়া জোটের দখলে গেছে। যদিও রাজ্যের অন্যান্য জায়গায় ইন্ডিয়া জোটের সেভাবে বন্ধন হয়নি, কিন্তু ঊনকোটি জেলায় কিন্তু প্রথম থেকেই ইন্ডিয়া জোটের ঘন ঘন বৈঠক হয়েছিল, এবং তারা যে যে এলাকাগুলিতে শক্তিশালী রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা নিজেদের মধ্যে আসন বন্টন করেছিল, এবং যার ফলাফল বা যার সঠিক যে তাদের যে আসন বন্টন নিয়ে তাদের যে সমঝোতা, সেই সমঝোতার কিন্তু সুফল কিন্তু তারা পেল, এটা বলা যায় প্রথম রাউন্ডের গণনা শেষে। এবং আরেকটা কথা বলে রাখি যে এই মুহূর্তে ঊনকোটি জেলা পরিষদের 1 নং আসনের গণনাও কিন্তু প্রায় শেষের পথে, এবং সেই 1 নং আসনেও কিন্তু প্রত্যাশিতভাবে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে 577টি ভোটে। একদমই অয়ন, সেক্ষেত্রে চণ্ডীপুর ব্লকের শেষ মুহূর্তের ফলাফল কি রয়েছে? দেখো, যে চণ্ডীপুর ব্লক রয়েছে সেই চণ্ডীপুর ব্লকে মোট 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে, এবং সেই 14টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল এখনো গণনা সম্পূর্ণ হয়নি। প্রথম পর্যায়ে 4টি গ্রাম পঞ্চায়েতের গণনা প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং 4টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু শাসক দল বিজেপির দখলে গেছে, এবং পরবর্তী সময় আরো বাকি 6টি পঞ্চায়েতের গণনা শুরু হয়েছে, এবং সেখান থেকে আরো 2টি পঞ্চায়েত, অর্থাৎ সর্বমোট 6টি গ্রাম পঞ্চায়েতের গণনা প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, এবং এই 6টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু শাসক দল বিজেপির দখলে গেছে। তবে বলে রাখি যে এই পঞ্চায়েতগুলির মধ্যে ব্যতিক্রমী হিসাবে শুধুমাত্র একটি পঞ্চায়েতের একটি আসন, সেটা মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু সিপিএম দলের প্রার্থী জয়যুক্ত হয়েছেন। একেবারে অয়ন, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয়ে আমাদের প্রতিনিধি তুলে ধরলো অয়ন মজুমদার সরাসরি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফল, অধিকাংশ ক্ষেত্রে কার্যত লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপির জয় জয়কার। তবে এই প্রসঙ্গে আসার ক্ষেত্রে আমি একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে সরাসরি নিউজ স্টুডিওতে রয়েছে বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। আপনাকে প্রথমে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। এবং আজকের যে ফলাফল, সেখানে আপনাদের দেখলাম যে একাধিক ক্ষেত্রে আপনাদের জয় জয়কার। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে তুলে ধরলো গৌরনগর আরডি ব্লক, সেখানেই বা কেন ব্যতিক্রম? নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে শুনতে পাচ্ছেন সকলকে অনেক অভিনন্দন জানাই। আমি বিশেষ করে আজকের দিনে অভিনন্দন জানাই পঞ্চায়েত স্তরে যারা গণদেবতারা আছেন, তারা পুনরায় ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছেন, এবং এটা প্রত্যাশিতভাবেই সেই রায় দিয়েছেন তারা। এরকম নয় যে এটা অপ্রত্যাশিত ছিল। তো মানুষ আবারও প্রমাণিত করলো যে এই রাজ্যে, এই দেশে বিজেপিরই সরকার একমাত্র দরকার। তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পঞ্চায়েত স্তরের যারা আছে আমি ধন্যবাদ জানাই, যারা এই প্রক্রিয়াকরণের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আরক্ষা কর্মী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। দেখুন, প্রত্যেকটা জায়গাতে আমাদের যখন প্রার্থী নির্বাচিত হচ্ছিল তখন আমরা বরাবরই বলছিলাম যে বিরোধীদের পক্ষে কথা তুলে যে আপনারা আসুন, আপনারা প্রার্থী দিন, আপনারা সকলে মিলে এসে ফর্ম যেটা তোলার বিষয় থাকে সে ফর্ম তুলুন, প্রার্থী দিন। তো যথাসম্ভব তারা ফর্মও তুলতে আমরা দেখেছি, কিন্তু যেই পরিমাণ আমাদের প্রত্যাশা ছিল যে বিরোধীরা প্রার্থী দেবে সেই তুলনায় প্রার্থী তারা দিতে পারেনি। পরবর্তী সময় কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা প্রার্থী উইথড্রলও করা হয়েছে। তো প্রথম অবস্থাতেই আমাদের প্রায় 71% এই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে 2024 71% কেন্দ্রেই
ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী ছিলেন ত্রিস্তরীয় পঞ্চায়েতে 71% জায়গায় তারা জয়ী হয়েছেন। বাকি যেই সমস্ত জায়গাতে নির্বাচন হয়েছে তার মধ্যে ধরুন আমার যতটুকু এখন অব্দি আমার কাছে যতটুকু খবর এসছে, গণনা প্রক্রিয়া তো বিভিন্ন জায়গায় চলছে, প্রায় 98% জায়গাতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারা তারা জয়ী হয়েছেন। গণনা প্রক্রিয়া সমস্ত জায়গায় চলছে। যেহেতু আপনাদেরও জানা আছে পঞ্চায়েত স্তরের গণনাটা এটা ব্যালট পেপারের মাধ্যমে হয়, স্বাভাবিক কারণে সেটা একটু দেরিতেই হয়। কৈলাসহরের বিষয়টা যেটা বরাবরই গত বছর তারা পঞ্চায়েতে সম্ভবত 10টা আসন পেয়েছিল, এবছরও গণনা প্রক্রিয়ার যে 3টা আসন এখন পর্যন্ত গণনা হয়েছে, বিরোধী জোট যারা আছে ইন্ডি জোট তারা জয়ী হয়েছে, এতটুকু খবর আমার কাছে আছে। তো এটাকে সুন্দর গণতন্ত্রও বলা যায়। এই রাজ্যের বুকে যারা বরাবর বিরোধীরা বরাবর যেটা বলে থাকে গণতন্ত্র নেই, এই রাজ্যের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এই ধরনের উক্তি করে তারা। তো কথাটা এরকম মূলত যে গণতন্ত্র বিগত দিনে ছিল না, বিগত দিনে যে সরকারের শাসন ছিল এই রাজ্যের বুকে তৎকালীন সময়ে গণতন্ত্র ছিল না, পঞ্চায়েত স্তরে তো গণতন্ত্র ছিল না বললেই চলে, কিন্তু এখন গণতন্ত্র আছে। গণতন্ত্র আছে বলেই কৈলাসহরে বিরোধী প্রার্থী যারা হচ্ছে তারা জয়ী হয়েছে 3টা সিটে। যুবরাজনগরে সম্ভবত 1টা সিটে বিরোধী প্রার্থী জয়ী হয়েছে আমার কাছে যতটুকু খবর আছে। চণ্ডীপুরে এখন পর্যন্ত মূর্তিছড়া বাগানে একজন জয়ী হয়েছে সিপিএম প্রার্থী। তো তার মানে কি এই রাজ্যের গণতন্ত্র আমরা শেষ হতে দেইনি, গণতন্ত্র আছে বলেই বিরোধীরা এখনো জয়ী হচ্ছে এবং বিরোধীরা প্রার্থী দিতে পারছে। তো এর থেকে ভালো উদাহরণ, সুন্দর উদাহরণ এই রাজ্যের বুকে নির্বাচনের ক্ষেত্রে আর কিছু হতে পারে না আমার মনে হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে 71% আসনে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জয়ী হয়েছেন, আদৌ কি সেটা আপনাদের জন্য স্যাটিসফ্যাকশন? দেখুন, স্যাটিসফ্যাকশনটা 2 রকম হতে পারে। আমরা প্রথম অবস্থায় বিরোধী যারা আছে, আমাদের নেতৃত্ব যারা আছে, আমার দলীয় নেতৃত্ব, আমাদের মিনিস্টার যারা আছেন, প্রত্যেকেই বারংবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মিডিয়া চ্যানেলে তারা বলেছে বিরোধীদের প্রার্থী দেওয়ার জন্য, এবং একটা এই রাজ্যের বুকে যেটা কখনো হয়নি, কোনো দিন হয়নি, যে আমাদের যারা নেতৃত্বরা আছে তারা গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিরোধীরা যখন প্রার্থী দিতে আসছে, নমিনেশন দিতে আসছে, তাদেরকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে। এই রাজ্যের বুকে এরকম উদাহরণ, নজিরবিহীন ঘটনা কোথাও নেই। তো এটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠার একটা লক্ষণ, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা যারা আছে তাদের যে ন্যায়পরায়ণতা, তাদের নিষ্ঠা আচরণ, এটা হলো তার একটা উদাহরণ। এবার আমরা বারবার যখন বলছি বিরোধীরা প্রার্থী দিতে, তারা প্রার্থী দিতে পারছে না। কেন পারছে না? কারণ তাদের কাছে লোকবল নেই, তাদের কাছে কর্মী নেই, স্বাভাবিক কারণে তারা প্রার্থী দিতে পারেনি। তো সেই জায়গাতে আমরা বলা সত্ত্বেও তারা প্রার্থী দিতে পারেনি। আমরা 71% জায়গায় আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, সেটা আমরা কখনোই চাইনি। কিন্তু না চাওয়াতেও যেহেতু আমরা জয়ী হয়েছি, সেই জয়টাকে তো আনন্দের সঙ্গে উপভোগ করতে হবে। এটা আমাদের কর্মীদের জয়, কারণ জয়টা তখনই সম্ভব হয়েছে যে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেছে। এবং বরাবরই আপনারা দেখে থাকবেন নির্বাচন আসলে একটা বড় মাত্রায় বিভিন্ন জায়গায় বিরোধী দল থেকে এসে ভারতীয় জনতা পার্টিতে জয়েন হয়, আমাদের পদ্ম ফুলের পতাকা তলে সামিল হয়। তো এই বছরও পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিরোধীদের থেকে যারা কর্মীরা আছে, সমর্থকরা আছে, তারা এসে ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেছে। তো স্বাভাবিক কারণে বিরোধীরা তো শূন্যই ছিল প্রায়। তারা যখন শূন্য ছিল, বিগত যে নির্বাচন হয়েছে আপনারা দেখবেন এই রাজ্যের বুকে, সেই নির্বাচনেও কিন্তু আমি পঞ্চায়েত স্তরের কথা বলছি, 2019-এ তারা কিন্তু জোট হয়ে নির্বাচন লড়েনি, তারা আলাদা আলাদাভাবে নির্বাচন লড়েছে। কিন্তু পরবর্তী সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রতিবারে যতবার নির্বাচন হচ্ছে তাদের ভোটের যে মাত্রাটা, ভোটের পার্সেন্টেজটা, সেটা কমের দিকে যাচ্ছে, কমতে 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 এইবার লোকসভা নির্বাচনে আমরা গিয়ে দেখলাম এই রাজ্যের বুকে শুধু নয়, এই দেশের বুকে একটা নজিরবিহীন ঘটনা হলো যে
আমাদের যারা প্রার্থী ছিলেন পূর্ব আসনের পশ্চিম আসনের তারা 6 লক্ষ 7 লক্ষ ভোটে জয়ী হয়েছে। তখন বিরোধীরা তো স্বাভাবিক কারণে বুঝতে পারলো তাদের আর কোনো জায়গা নেই, তারা একা লড়তে পারবে না, সম্ভব না তাদের পক্ষে। ঠিক তখন তারা সেই ইন্ডি জোটের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী তারা এই রাজ্যের বুকেও পঞ্চায়েত স্তরে একে অপরের কাঁধে ভর করে তারা নির্বাচনের মাঠে নামলো। কারণ তাদের কাছে একেবারে রানাবাবু, আপনাকে একটু থামাচ্ছি, যেহেতু আপনি সাংগঠনিক কথাই বললেন, সাংগঠনিক দুর্বলতার কথা বললেন বিরোধীদের, তো সেই জায়গায় আমি যদি এবারে লোকসভা নির্বাচনের কথাই বলি, সেখানে কিন্তু পূর্ব ত্রিপুরা আসনে কার্যত লিড করেছে সিপিএম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার পঞ্চায়েত নির্বাচনেও কৈলাসহরের গৌরনগরে বিশেষ করে ইন্ডিয়া জোটে এবার দখলে, তাহলে কি সেক্ষেত্রে আপনাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে যার কারণে আজকে? দেখুন, আপনি কি কৈলাসহরের কথা যদি বলেন লোকসভা নির্বাচনে, শুধুমাত্র 60টা বিধানসভার মধ্যে, রাজ্যের যে 60টা বিধানসভা আছে এর মধ্যে 59টা বিধানসভাতেই আমাদের ভারতীয় জনতা পার্টি অধিক থেকে অধিক ভোটের ব্যবধানে বিরোধীদের পরাজিত করেছে। শুধুমাত্র একটা বিধানসভা আছে, সেটাতে বিরোধীরা আমাদের থেকে বেশি ভোট পেয়েছে, এবং ওই বিধানসভারই অন্তর্গত হচ্ছে গৌরনগর পঞ্চায়েত, গৌরনগর আরডি ব্লক। এবং ওই জায়গাতেই যে 3টা আসন এখন পর্যন্ত ওই ব্লকের ডিক্লেয়ার হলো যে ইন্ডি জোট তারা পেয়েছে। তো অবস্থানটা কিন্তু এরকম, এবং ওইখানে বিরোধীদের, ওইখানের যিনি বিধায়ক আছেন অবশ্যই ইন্ডি জোটের বিধায়ক আছেন। উনি যখন বিধায়ক হয়েছেন ইন্ডি জোটের থেকে, তো ইন্ডি জোটের বিধায়কই বলবো। তো সেই মোতাবেক কিন্তু আমাদের কিন্তু পরাজিত করতে পারেনি তারা। লোকসভাতেই বলছি আমি, লোকসভাতে কিন্তু আমরা 59টা আসনে আমরা জয়ী হয়েছি এবং অনেক ভোটের ব্যবধানে জয়ী হয়েছি। তারা শুধুমাত্র একটা জায়গাতেই জয়ী হয়েছে, এবং সেটাও অপ্রত্যাশিত ছিল। যাই হোক, যেটা হয়েছে গণদেবতাদের রায়, সেটা মাথা পেতে নিতে হবে। তো এরকম নয় কিন্তু যে আমাদের দুর্বলতা সাংগঠনিক, এরকম কোনো বিষয় না। আমাদের সংগঠন আমাদের যথেষ্ট মজবুত আছে, এবং মজবুত আছে বলেই আজকে ওই বিধানসভারই যে পৌর পরিষদটা আছে, সেই পৌর পরিষদ কিন্তু আমাদের দখল। ওখানে চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির পদ দখলেই লড়াই করেছিলেন। এবং পঞ্চায়েত স্তরেও যদি আপনি দেখুন 2019-এ কিন্তু সেইখানে আমরা 5টা পঞ্চায়েত কিন্তু আমাদের দখলে ছিল, বর্তমানেও আছে। তো যাই হোক, তো আমাদের সাংগঠনিক দুর্বলতা বলতে কোনো কিছু নেই। সাংগঠনিক দুর্বলতা সম্পূর্ণরূপে বিরোধীদের, এবং বিরোধীদের দুর্বলতা বলেই তারা একে অপরের কাঁধে ভর করে এবার লড়াই করেছে। এবং লড়াই করার পরেও আপনারা লক্ষ্য করেছেন তারা 71% জায়গায় তারা প্রার্থী দিতে পারেনি। এবং বর্তমানে যে বাকি জায়গাগুলোতে লড়াই হয়েছে বিরোধীদের সঙ্গে আমাদের, সেই জায়গাতেও আমি তো বললাম কিছুক্ষণ আগে আপনাদের যে 98% জায়গাতেও আমার যতটুকু ধারণা, আমার কাছে যতটুকু এখন পর্যন্ত খবর এসছে, 98% জায়গাতে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী আছে তারা এগিয়ে রয়েছে, তারা জয়ী হয়েছে। তো এটা সাংগঠনিক দুর্বলতা আমাদের নয়, বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা। কিন্তু বাস্তব চিত্র তো অন্য কথা বলছে। আজকে ধরুন এই পঞ্চায়েত নির্বাচনের কথা, কৈলাসহর বিধানসভার এবার সেক্ষেত্রে অন্য চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সেটাকে আদৌ কি আপনার সাংগঠনিক দুর্বলতা হিসেবে ধরবেন বা দুর্বলতাকে দায়ী করবেন? দেখুন, কৈলাসহর বিধানসভা নিয়ে যদি আপনারা বারবার বলুন তাহলে আমার সম্পূর্ণরূপে এটা বলতে হবে যে কৈলাসহর বিধানসভার ভোটার কত, ভোটার যদি ওই জায়গাতে আমার যতটুকু ধারণা, ধরুন 49,000 সামথিং ভোটার আছে আমার যতটুকু জানা আছে কৈলাসহর বিধানসভাতে। এবং ওই বিধানসভাতে জনজাতি আছে অল্প কিছু, চা বাগানের শ্রমিকরা আছে ভোটার কিছু, এসসি এসটি তো ওবিসি আছে, মাইনরিটি তো আছে একটা বড় মাত্রায়। আমার কাছে যতটুকু পরিসংখ্যান আছে 53% মতন মাইনরিটি রয়েছে ওই বিধানসভাতে। তো সেই জায়গাতে আমি তো আপনাদের বললাম যে পৌর পরিষদে আমাদের দখলে এসছে পৌর পরিষদ, এবং লোকসভা নির্বাচনেও আমাদের যে ভোটের যে ভোট অফ পার্সেন্টেজ সেটা কিন্তু বিরোধীদের থেকে যেটা কম হয়েছে, খুব বেশি একটা কম নয়। এবং ওই কৈলাসহর বিধানসভাতে আমাদের সাংগঠনিক যে অবস্থান,
সেটা অনেক মজবুত রয়েছে। আমাদের সেইখানে যারা নেতৃত্বরা আছেন তারা দিন রাত খেটে তারা আমাদের সংগঠনের হয়ে কাজ করছেন, দলের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করছেন। এবং আমি এটা জোর গলায় বলতে পারি, কেন কিছুদিন পূর্বে সাংগঠনিকভাবে আমাকে ওই জায়গার দায়িত্ব দেওয়া হয়েছিল, তো আমি ওইখানে কাজ করেছিলাম অল্প কিছুদিন। তখন আমি লক্ষ্য করেছি যে আমাদের যে সংগঠনের যে অবস্থান সেটা কৈলাসহর বিধানসভাতে আমাদের যথেষ্ট মজবুত রয়েছে, কিন্তু গণদেবতারা যে রায় দিয়েছে, আমি তো বললাম প্রথমেই, এটার নামই হলো গণতন্ত্র। আজকে যদি বিরোধীদের যে অবস্থান যে জায়গাতে আছে সেটা যদি আজকে আমাদের অবস্থানে থাকতো, আজকে দেখা যেত যে তারা ভোট লুট করেছে, ভোট কেন্দ্রে ঢুকে তারা ছাপ্পা ভোট দিচ্ছে, এই ধরনের বিভিন্ন কাজে তারা লিপ্ত হতো। কিন্তু আজকের দিনে একমাত্র কৈলাসহরের দিকে আপনারা আঙ্গুল তুলছেন, সেতে আমাদের কোনো আপত্তি নেই। তার উদাহরণ তো আমি বললামই যে এটা মানে কি, এটা মানে হলো যে গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্র এই রাজ্যের বুকে টিকে রয়েছে। এই রাজ্যের বুকে গণতন্ত্র আছে, সুশাসন আছে বলেই ভারতীয় জনতা পার্টির উপরে মানুষ আস্থা রাখছে, বিশ্বাস করছে। এবং প্রত্যেকটা বার 2018 থেকে শুরু করে দুইটা বিধানসভা গেল, দুইটা লোকসভা গেল, একটা এডিসি নির্বাচন গেল, একটা পৌর পরিষদের নির্বাচন গেল, প্রত্যেকটা জায়গাতে, এবং আজকে গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয়বারের রেজাল্ট বেরোচ্ছে, প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন যে বিরোধীদের কিভাবে এই রাজ্যের মানুষ পরাস্ত করেছে। এই রাজ্য থেকে তাদেরকে উৎখাত করার জন্য, চিরতরে মুছে দেওয়ার জন্য মানুষ, গণদেবতারা ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিচ্ছে। এটাই আমাদের জয়, গণতন্ত্রের জয়। একেবারেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেহেতু বললেন, এবং সেক্ষেত্রে আপনারা যেটা আপনার আশাবাদী যে প্রত্যাশিত জয় আপনারা পেয়েছেন, তো সেক্ষেত্রে যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু পাল্টা অভিযোগ করেছিল যে তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি, রক্তক্ষয়ী সংঘর্ষ করা হয়েছে, যেটা আমাদের ক্যামেরার সামনেও উঠে এসেছে বারংবার। তারই মধ্যে বিরোধীরা অভিযোগ করেছেন আপনারা নাকি তাদের উপর আক্রমণ সংঘটিত করেছেন। তো এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে আমারও বেশ কিছু জায়গায় দায়িত্ব ছিল, আমি সেইখানে দায়িত্ব পালন করেছি। যেটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার চোখের সামনে যেগুলো ঘটনা হয়েছে আমি সেটা অন ক্যামেরা বলছি আজকে। আমার প্রথম দায়িত্ব ছিল রাজনগর পঞ্চায়েতে, সেই রাজনগর ব্লকে। সেই রাজনগর ব্লকে আমি দেখেছি যে বিরোধীরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তারা একসাথে, বলতে একই ইন্ডি জোট, যেহেতু তারা সিপিএম কংগ্রেস একত্রিতভাবেই গিয়েছে, গিয়ে মানুষকে হুমকি দিচ্ছে, বিভিন্ন ধরনের গালমন্দ করছে যে এইবার আমরা আসছি, এইবার আসলে কিন্তু তোমাদের আর রক্ষা নেই, সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত করব। হ্যাঁ, সুতরাং আমাদেরকে ভোট দাও, আমাদের সঙ্গে আসো, আমাদের পতাকা তোলে আসো। আমি পরবর্তী সময় গেলাম সাবরুম পঞ্চায়েতে, পুয়াংবাড়ি পঞ্চায়েতে, সেইখানে আমি বিরোধীদের দেখেছি আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদের উপরে হামলা করতে। পরবর্তী সময় আমার দায়িত্ব ছিল কুমারঘাট ব্লকে, কুমারঘাট আরডি ব্লক, সেখানে আমি দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে আমাদের যে ফ্ল্যাগ ফেস্টুনগুলো ছিল, প্রতিদিন তারা আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দিচ্ছে, কেটে দিচ্ছে। তো এই হলো বিরোধীদের অবস্থান। তো প্রত্যেকটা জায়গা, আমি যে জায়গাতে দায়িত্ব ছিলাম প্রত্যেকটা জায়গাতেই আমি এই ধরনের অবস্থান লক্ষ্য করেছি। তো যেই জায়গাতে আপনি ভাবুন তাদের আজকে কোথাও কোনো কিচ্ছু নেই, কোথাও তাদের একটা মেম্বার পর্যন্ত নেই, তারা আজকের দিনও যেই কয়েকজন তাদের কর্মী সমর্থক আছেন কিছু সমাজদ্রোহী, তারা কিন্তু এখনো তাদের পুরনো যে রীতি রেওয়াজ আছে, পুরনো যে ধাঁচ আছে, সেই ধাঁচে কিন্তু তাদের যে কার্যকলাপ আছে সেটা তারা চালিয়ে যাচ্ছে এই রাজ্যের বুকে। তো আজকের দিনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা জায়গায়, কেন্দ্রে, রাজ্যে এবং মাইক্রো লেভেলে পর্যন্ত আমাদের সরকার, ত্রিপল ইঞ্জিনের সরকার, তারপরেও আমাদের উপর তাদের এই ধরনের বর্বরচিত ব্যবহার, সেটা তো মেনে নেওয়া যায় না। শুধুমাত্র এই রাজ্যের বুকে সুশাসন আছে, প্রশাসন সক্রিয় আছে, পুলিশ কর্মীরা, আরক্ষা কর্মীরা আমাদেরকে সাহায্য করছেন, এই রাজ্যের জনগণকে সাহায্য করছেন বলে তারা বেশি বেড়ে উঠতে পারছে না ওই ধরনের সমাজদ্রোহীরা। এইবার আমাদের উপরে যে অভাব অভিযোগ, সেটার একটা উদাহরণ কিছুক্ষণ আগে আমিও সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। আমাদের যে
এই কল্যাণপুর বিধায়ক, কল্যাণপুরের যিনি বিধায়ক আছেন পিনাকি দাস চৌধুরী, উনি বলছিলেন অন ক্যামেরা যে প্রতিদিন তারা অভিযোগ করতো যে তারা প্রার্থী দিতে পারছে না, মনোনয়ন জমা দিতে পারছে না, ফর্ম তুলতে পারছে না। উনি খবর নিলেন ব্লকে, খবর নিয়ে দেখলেন যে শুধুমাত্র ওনার জায়গাতেই 129টাই সম্ভবত বলেছে যে বিরোধীরা কংগ্রেস সিপিএম মিলে ফর্ম তুলেছে, কিন্তু ফর্ম তুললে কি হবে, তারা সেই পরিমাণে নমিনেশন দাখিল করতে পারেনি। রানাবাবু, একটি প্রবাদ বাক্য আছে যে যা রটে কিছুটা হলেও ঘটে। তাহলে আজকের এই সামগ্রিক মার্জিন যদি আপনাদের জয়ের মার্জিনে আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনারা জয়লাভ করেছেন। তাহলে বিরোধীদের যে অভিযোগ সেটা কি কার্যত কোথাও গিয়ে সত্যি, যার কারণে আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা এত পার্সেন্টেজে জয়লাভ করতে পেরেছেন? দেখুন, আপনি যেটা বললেন যে প্রবাদ বাক্য আছে যা রটে তা কিছুটা হলেও বটে, যদি এটা প্রবাদ বাক্য সঠিক হয়ে থাকে তাহলে আমিও তো কিছুক্ষণ আগে বললাম আপনাকে, অন ক্যামেরা বললাম যে বিরোধীদের আস্ফালন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা কি ধরনের সমাজদ্রোহীরা, বিরোধীর নামধারী সমাজদ্রোহীরা আমাদের দলীয় কর্মীদের উপরে কি ধরনের তারা ব্যবহার করছে, রাজ্যের জনগণ গণদেবতাদের উপরে, যাদের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে সরকার প্রতিষ্ঠা হয় তাদের উপর বর্বরচিত হামলা থেকে শুরু করে অকথ্য গালিগালাজ করছে। তো এটাও তো একটা ঘটনা না? তো এটাও তো আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখেছি বিরোধীদের এই ধরনের আস্ফালন, তো এটাও তো একটা ঘটনা। আর আমাদের বিষয় যেটা দেখুন, এটা প্রত্যাশিত, আমি তো বারবার বলছি যে আমাদের এটা প্রত্যাশিত ছিল, এই জয়টা আমাদের প্রত্যাশিত সম্পূর্ণ, এটা অপ্রত্যাশিত নয়। এবং কেন এটা অপ্রত্যাশিত নয়? এই কারণে অপ্রত্যাশিত নয়, প্রত্যেকটা বার ভোটে আপনি পাহাড়ে বলুন, সমতলে বলুন, গ্রামে যেটা এক্ষুনি চলছে গ্রাম্য ভোট, আমরা যেটাকে পঞ্চায়েত ভোট বলি, সেই গ্রাম্য ভোটে পর্যন্ত রাজ্যের মানুষ বিরোধীদের মুছে দিতে চাইছে, সরিয়ে দিতে চাইছে, তাদেরকে শেষ করে দিতে চাইছে। এর থেকে বড় উদাহরণ এই রাজ্যের বুকে বারে বারে কি হতে পারে বলুন না? প্রত্যেকটা বার, এবং 2025 বছর শাসন করার পরে 2018তে যখন আমাদের সরকার প্রতিষ্ঠিত হলো প্রথমবার, অনেকে বলেছে যে আবেগে ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দিয়েছে, আবেগে সরকারটা এসেছে। হ্যাঁ, যদি আপনাদের কথা আবেগেই হয়ে থাকে তাহলে ঠিক তার পরবর্তী সময় লোকসভা নির্বাচন হলো, সেখানে আমাদের দুইজন প্রার্থী বিপুল ভোটে জয়ী হলো। ঠিক তার পরবর্তী সময় পঞ্চায়েত স্তর নির্বাচন হলো, বিরোধীরা প্রার্থী বেশিরভাগ জায়গায় দিতে পারেনি। এডিসিতে নির্বাচন হলো, যেই এডিসিতে 28টি আসনের মধ্যে 28টি বিরোধীরা পেত, বিরোধী বলতে এনডি জোটটা সিপিএম পেত, সেই 28টিতে একটা আসন পায়নি তারা। তার মানে পাহাড়ে যারা আছে, পাহাড়ের জনগণ তাদেরকে মুছে দিতে চাইছে। তার পরবর্তী সময় আসলো আমাদের পৌর পরিষদের নির্বাচন, আমাদের শহর কেন্দ্রিক নির্বাচন। শহর কেন্দ্রিক নির্বাচনে যদি আগরতলা থেকে শুরু করি, 51টি আসনে ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে। সারা রাজ্যে যে 324টা সম্ভবত আসন রয়েছে, এর মধ্যে মাত্র 3টা বিরোধী পেয়েছে। তো এতে কি প্রমাণিত হয়? এবং তার পরবর্তী সময় আবার লোকসভা বিধানসভা নির্বাচন হলো, বিরোধীদের এই রাজ্যের মানুষ আবারও মুছে দিয়েছে। তো এটার প্রমাণ এইভাবে যে 18তে যখন আমাদের সরকার এসছে, সেটা মানুষ আবেগে আমাদের সরকারকে আনেনি। মানুষ চেয়েছে ভারতীয় জনতা পার্টি আসুক, মানুষ নরেন্দ্র মোদীকে চেয়েছে, এবং সেই জন্যই আমাদের সরকার 2018তে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কোনো আবেগের সরকার নয়, এটা মানুষের গণদেবতাদের ইচ্ছার, মনের ইচ্ছার সরকার। এবং তাদের এই সরকার তাদেরকে যে সুশাসন দিয়েছে 5 বছরে, প্রথম 5 বছরে, সেই জন্য দ্বিতীয়বারের জন্য এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে রাজ্যের মানুষ, এবং দ্বিতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে পুনঃপ্রতিষ্ঠিত করেছে রাজ্যের মানুষ, দ্বিতীয়বারের জন্য পঞ্চায়েত স্তরে পুনঃপ্রতিষ্ঠিত করেছে রাজ্যের মানুষ। সামনে এডিসি নির্বাচন আসছে, এরপরে আবার পৌর পরিষদ নির্বাচন হবে, দেখবেন আবারও ভারতীয় জনতা পার্টির জয় হবে। এটাই হলো উন্নয়নের ধারা, এটাই হলো পরিবর্তন, এটাই হলো সুশাসন। একেবারেই আপনি আপনার মতামত তুলে ধরলেন। তবে যেহেতু এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময়, এবং আমরা এই মুহূর্তে বিজ্ঞাপন বিরতি নিচ্ছি এবং ফিরে আসছি বিস্তারিত নিয়ে। চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।